টি বাংলায় সকলকে স্বাগত। এই মুহূর্তে একেবারে আমরা রয়েছি গাজলে 24শে মহারণ কাঠ দখলের সিংহাসন নিয়ে আমি রয়েছি অঞ্জল আপনাদের সঙ্গে। একেবারে মেগা ডিবেট শুরু হবে এই গ্রাউন্ড জিরোতে। তার আগে পরিচয় পর্ব সারবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মাননীয় দীনেশ টুডু, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। আমাদের সঙ্গে রয়েছে মাননীয় তামিজুদ্দিন আহমেদ, জেলা কংগ্রেসের সহ সভাপতি। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় সুজয় পাল, বিজেপি প্রতিনিধি। আপনাদের তিনজনকেই স্বাগত জানাই টি বাংলার পর্দায় 24শে মহারণ কাঠ দখলের সিংহাসন এই শোতে। আমার প্রথম প্রশ্ন থাকবে সবার কাছে, 2 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো, আপনারা বলতে পারবেন। বিষয় থাকবে 3-4টি এবং 3-4টি বিষয় নিয়ে আপনাদের 2 মিনিট স্ট্যান্ড পয়েন্ট থাকবে। প্রশ্ন, ইস্যু, রাম মন্দির, সিএএ এবং এই রাজ্যের দুর্নীতি। আমি একদম সরাসরি চলে যাব কংগ্রেসের কাছে। আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রাম মন্দির, সিএএ এবং এই রাজ্যের দুর্নীতি যাবতীয় বিষয় নিয়ে লোকসভা ভোটের আগে। রাম মন্দির আজকে বিজেপির একটা বড় ইস্যু করে এখানে ধর্মীয় যে সম্প্রীতি এটাকে নষ্ট করার একটা মূল উদ্দেশ্য নিয়ে গেছে এবং ভারতবর্ষের জনগণকে ধর্মীয় ভিত্তিতে একটা ধোঁকা দেওয়ার প্রয়াস মাত্র এটা আমি মনে করি। এবং এছাড়াও এখানে যে সমস্ত উন্নয়নের কথা বলা হচ্ছে এটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে এবং যে মুসলিম জনসাধারণ বা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তাদের একটা অবিচার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি বিদ্বেষণ এবং এইখানে সংখ্যালঘুরা যেন আগামী দিনে তাদের ক্ষমতা এবং অধিকার হারায় সেই প্রয়াস চালিয়েছে। এছাড়াও এখানে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়নের নামে এখানে ধোঁকাবাজি ছাড়া অন্য কিছু নেই। যে সমস্ত প্রকল্পের কথা বলা হয়েছে তাতে রাস্তাঘাট, বিদ্যুতায়ন এবং গ্রামীণ উন্নয়নের সমস্ত ধোঁকা মাত্র, এটা কিছুই নয়। এই আমরা লক্ষ্য করে এসেছি। এটা আমাদের কংগ্রেসের থেকে বারবার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার এটাকে গ্রহণ করে। অপরদিকে এখানে দিল্লি, আমরা মনে করব যে ওরা দুটাই একে অপরের অপর তীর হিসাবে আমরা মনে করি। কারণ দিল্লি আর মোদী দুজনেই কিন্তু তাদের গোপন আতঙ্কের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে ধোঁকা দিচ্ছে এবং বঞ্চিত করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রীতি দেখাচ্ছেন, সেটা কিন্তু উপরে প্রীতি মাত্র, ভিতরে তাদের প্রীতির কোনো লক্ষণ আমরা লক্ষ্য করতে পারছি না। এটাই আমাদের মূল বিষয়। উন্নয়নের নামে যে সমস্ত কথা এখানে বলা হচ্ছে এবং এখানে আমরা যে উন্নয়নের ক্ষেত্রে যেতে দেখতে পাচ্ছি, যে সমস্ত প্রার্থীকে এখানে নিয়ে আসা হচ্ছে তারা কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মের লোক নয়, তারা অন্য প্রশাসনিক ক্ষেত্রের লোক। বলে সাধারণ মানুষের দুঃখ বেদনার কথা বুঝবার মতো তাদের মানসিকতা নেই। এই জন্য আমরা মনে করি এর দ্বারা দেশের উন্নয়ন হবে না, এলাকার উন্নয়ন হবে না। উন্নয়নের স্বার্থে এখানে একমাত্র কংগ্রেস এবং বামপন্থীরাই আমাদের কাছে গ্রহণযোগ্য বলে আমি মনে করি। এর সাথে 2 মিনিট সময় শেষ, এবার একেবারে চলে যাবো বিজেপির কাছে। আপনার 2 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, রামমন্দির যে বিষয়টি সেটি মাননীয় যে সুপ্রিম কোর্ট আছে আর তার বিচার মাধ্যমে আর সেটা আজকে সেখানে রাম মন্দির তৈরি হয়েছে। এটা বিজেপি রাম মন্দিরের সঙ্গে সরাসরি কোনোভাবেই যুক্ত নয়। আর সেটা রাম মন্দির হয়েছে সেটা ভারতের জনগণের আর সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের। আর সেটা কি ছিল যে মানুষের আস্থা ছিল, আর সেইখানে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আর রাম মন্দির তৈরি হয়েছে। রাম মন্দির ইস্যুটাকে বিজেপি না যতটা এটাকে ভোটের ময়দানে নিয়ে এসছে, তার চাইতে বেশি বিরোধীরা আর রাম মন্দিরটাকে ভোটের ময়দানে নিয়ে এসছে। যার জন্য রাম মন্দির ইস্যু হবে কি হবে না সেটা পুরোটাই নির্ধারিত করে বিরোধীদের উপর, তারা সেটাকে কীভাবে নেবে। বিজেপি রাম মন্দিরকে টেনে নিয়ে স্টেজে এসে বলেনি আমরা রাম মন্দির করেছি, আমাদেরকে বলতে। সুতরাং সেইটা গেল। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিটিজেনশিপ অ্যাক্ট অনেকবার ভারতবর্ষে পরিবর্তন হয়েছে। লাস্ট ভারতবর্ষে 2019-এ সিএ দিয়েছিল, তারপরে সিএ হয়েছে। সিএ হওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে আমাদের যে পৃথিবী, যেটা ভারতীয় উপমহাদেশ ছিল, একসময় ভারত দেশ ছিল, সেইখানে সেই সমস্ত দেশগুলিতে আর যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা যেন ভারতবর্ষে এসে আর এখানে নাগরিকতা পায়, তার জন্য সিএএ তৈরি হয়েছে। সিএএটা এইবার আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে কেবলমাত্র সেই সমস্ত দেশগুলি থেকে যে সংখ্যালঘু সম্প্রদায়রা আসবে তাদের নাগরিকতার জন্য। এটা নিয়ে আমাদের ভারতবর্ষের যারা নাগরিক আছে তাদের এখানে কোনো বিষয় নেই। সুতরাং দ্বিতীয় হচ্ছে আপনার বললেন এখানকার উন্নয়ন, এখানকার কী উন্নয়ন আছে সেটা আপনি দেখতে পাবেন। এখানে এর আগে বামপন্থী সাংসদ ছিলেন বালুরঘাট বিধান লোকসভার আন্ডারে, তার পরবর্তীকালে এখানে আমরা সাংসদ দেখেছি কংগ্রেসের সাংসদ হয়েছে, তৃণমূলের সংসদ এখনও হয়নি। তারপরে এখানে ভারতীয় জনতা পার্টির সংসদ এসেছে এবং একটা সাংসদ এলাকায় একটা সাংসদের দ্বারা যা যা উন্নয়ন, যতটুকু উন্নয়ন সম্ভব সংসদ কোটার টাকা, সেটা যে সাংসদ ছিলেন তিনি চেষ্টা করেছেন করবার এবং আগামী দিনেও করবেন।
কিন্তু মূলত আপনি যদি বলেন রাজ্য সরকারের কী উন্নয়ন, তাহলে রাজ্য সরকারের উন্নয়ন আপনি যান দেখুন, আজকে গাজলের মতো এত বড় জায়গায় এখানে বিমানবন্দরের ধোয়া দেওয়া হচ্ছে যেটা বাস স্ট্যান্ড দিয়ে। কখনো বলছে আজকে এর বাড়ির পাশে বাস স্ট্যান্ড হবে, কখনো বলছে ওর বাড়ির পাশে বাস স্ট্যান্ড হবে। যখন এখানে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, বিগত এখানকার যে কংগ্রেস যে এমএলএ ছিল বিধায়ক মাননীয় সুশীল রায়, তিনি বললেন মিউনিসিপ্যালিটি হয়ে গেল। আজকে আমরা এখন মিউনিসিপ্যালিটি পাইনি। আপনি মূল রাস্তা থেকে আপনি 100 মিটার যখন ভিতরে উঠবেন, প্রত্যেকটা জায়গায় বাড়ি থেকে সমস্ত কিছু বর্ষাকালীন সময়ে জলের তলায় চলে যায়। তো এইগুলো কি উন্নয়ন? এই উন্নয়নকে আমরা দেখার জন্য এসেছি। ওই যে বলেছিলেন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, আপনি যান সব জায়গায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। নমস্কার, আমি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসাবে ট্রাইব টিভির সকল দর্শক এবং আপনারা যারা আছেন প্রতিনিধি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ এই কারণে যে আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্যগুলো একেবারে প্রান্তিক এলাকায় পৌঁছাবে। আপনাদের যে যে ইস্যু আপনারা বলছেন, রাম মন্দির, এইখানে এনডিএ তথা বিজেপি সরকার ঠিক লোকসভার আগে একটা চমক দেওয়ার ছাড়া কিছু নেই। ভারতবর্ষের যতগুলো ঐতিহ্য আছে সেটাকে বিনষ্ট করবার চেষ্টা করছে। আপনারা সবাই অবগত আছেন 1947 সালে 15ই আগস্ট যখন ভারতবর্ষ স্বাধীন হয়, তারপরে 1950 সালে 26শে নভেম্বর যখন সংবিধান আপনার চালু হয়, সেইখানে পরিষ্কার লেখা ছিল যে ধর্ম নিরপেক্ষ। এই ধর্ম নিরপেক্ষর জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে বিজেপি এখানে রাজনৈতিক অভিসন্ধি করবার জন্য রাম মন্দিরকে সামনে তাদের কারণ এখনও ওনারা মানুষের কাছে পৌঁছতে পারেননি। বিভিন্ন জায়গায় যেখানে দেখবেন যেখানে শিল্প দরকার সেখানে শিল্প নেই, যেখানে চাকরি দরকার চাকরি নেই। এটাকে ধর্মটাকে কাজে লাগিয়ে এটা করবার চেষ্টা করেছেন। এখানে রাজনৈতিক অভিসন্ধি ছাড়া রাম মন্দির কিছু নেই, যদিও সেটা সুপ্রিম কোর্টের বিষয়। সিএ যে বিষয়, আমরা সবাই আজকে ভারতের নাগরিক, সবার ভোটাধিকার আছে, আপনার আধার কার্ড রয়েছে, আপনি ভোট দেবেন, সেখানে এমপি হবে, সেই এমপি দ্বারাই আজকে ধরেন সংবিধানের বিভিন্ন বিষয় নিয়ে আপনার প্রণীত হবে। সেখানেই মানুষকে প্রশ্ন মুখে করতে হচ্ছে যে আমি ভারতের নাগরিক কিনা। তার মানে কি এখানে মানুষের সঙ্গে বিজেপি সরকার সবসময় একটা প্ররোচনা এবং প্ররোচনার একটা অপপ্রচার চেষ্টা করছে। আমরা তার ধিক্কার জানাচ্ছি। দুর্নীতির বিষয়ে ভারতের যতগুলো লাভজনক সংস্থা ছিল সমস্ত প্রায় বিক্রি করে দিয়েছে। এক সময় টেলিকমিউনিকেশন যেটা বিএসএনএল, নরেন্দ্র মোদী অমিত শাহর কাছে যে সমস্ত শিল্পপতিরা মেহুল চোকসি থেকে শুরু করে নীরব মোদী, বিজয় মালিয়া, আপনি যদি সাধারণ একটা নাগরিক হিসাবে ব্যাংকে আপনি লোন নেন, যদি আপনি ধরেন হাউস বিল্ডিং লোন নিয়েছেন, কৃষি উন্নয়নের জন্য লোন নিয়েছেন, সেই লোন ধরেন আপনার যদি সময় পরিশোধ না করতে পারেন তাহলে আপনার কিন্তু তালা মেরে দেবে বাড়িতে। আর এই সমস্ত লোক যারা বড় বড় প্রায় 13,500 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 9,000 কোটি টাকা এরা সব নিয়ে পালিয়ে গেছে। আছে কিন্তু মোদী সরকার, কেন্দ্রীয় সরকার তাদের এখনও ফিরে নিয়ে আসেননি। সুতরাং সময় দিয়েছিলেন যেখানে স্লোগান শেষ করুন। এবার একেবারে জনতার কাছে আসবো। জনতার প্রশ্নে নেতার উত্তর। কেউ প্রশ্ন করতে চান? কারো কোনো প্রশ্ন রয়েছে? কারো কোনো প্রশ্ন নেই? ভোটটা দেন, ভোটটা সবাই দেন। যদি ভোট দিতে পারেন তাহলে হাত তুলুন, আর যদি ভোট না দিতে পারেন তাহলে হাত তুলবেন না। ভোটটা যদি না তোলেন তাহলে ভেবে নেবো এখানে ভোটটা আপনারা দিতে পারছেন না। হাত তুলছেন না, তার মানে ভোটটা দাও দিতে পারছেন না। এরা ভোট দিতে পারছেন না, দিতে পারছেন, আপনারা দিতে পারছেন ভোট, তাহলে হাতটা তুলুন। তাহলে প্রশ্নটা করুন। কোনো প্রশ্ন রয়েছে? কারো কাছে কোনো প্রশ্ন নেই? বিজেপি, তৃণমূল, কংগ্রেস, কারো কাছে কোনো প্রশ্ন নেই? সব সঠিক আছে, রাজ্য দেশে সব কিছু সঠিক চলছে, তার মানে দেশে কি আবারও বিজেপি সরকার আসবে? না। আমার প্রশ্ন, মোদী সরকার এর আগে বলেছিল যে প্রত্যেক গরিব মানুষকে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা দেওয়া হবে। সে টাকা কেন দেওয়া হলো না? মোদী কেন আবার ভোট চেয়েছে? মোদীর ভোট চাওয়ার কোনো অধিকার নেই পশ্চিমবাংলায়। উনি বলেছিল নিজেদের যে টাকা আছে সেই টাকাটা যদি দেশে আনা হয় তাহলে এত পরিমাণ টাকা হয় যে অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা দিয়ে দেওয়া হয়। উনি যেটা বলছেন যে মোদী সরকার 15 লাখ করে টাকা দেবে, উনি কোথায় পেলেন? ওনাকে দেখতে হবে যে কোথায় বলেছে অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা দেবে, নাকি উনি ওটা
দেখুন ওটা কোথাও মোদী সরকার বলেনি। মোদী সরকার টাকার অঙ্ক বোঝাতে একবার বলেছিলেন দিয়ে, সেটা 2014-তে যে সুইস ব্যাঙ্কে যত পরিমাণ ভারতবর্ষের টাকা আছে সেই টাকাটা যদি ফেরত নিয়ে আসা যায় তাহলে প্রত্যেক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া যায়, এত পরিমাণ টাকা আছে। তিনি বলেননি যে আমি প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লাখ করে টাকা দেবো। আগে বিষয়টা বলে একটা প্রশ্ন আমার গাজলবাসীর যে 100 দিনের নারেগার টাকা প্রায় 5 কোটি টাকা দীর্ঘদিন সেন্ট্রাল আটকে রেখেছে, এবং আমার মুখ্যমন্ত্রী দিদি যে আমার গাজলবাসীর টাকা নিজের তহবিল থেকে দিলেন, কিন্তু সেন্ট্রাল আমার এখানে সেন্ট্রালের মিনিস্টার এমপি আছে খগেন মুর্মু, উনি আমাদের গাজলবাসীর জন্য কেন ভাবলেন না? গাজলবাসীর জন্য কেন উনি এই নারেগার টাকাটা আনলেন না? এবং গাজলবাসীর জন্য কি করেছেন? একটা রাস্তা করেছেন, একটা টিউবওয়েল পর্যন্ত উনি করলেন না। উনি 5 বছর ছোটো জগন্নাথ হয়ে যাবেন, ওনার কেন্দ্রে ওনার সরকার, কেন্দ্রে উনি থেকে দাঁড়া একদম ছোটো জগন্নাথ হয়ে মূলত আপনারা প্রত্যেকে এখানে খবর দেখেন তো? সবাই খবর দেখেন? তাহলে একটু জোরে করে বলুন খবর দেখেন। খবর দেখেন তো? 100 দিনের কাজের টাকা নিয়ে কারা কারা সত্যি সত্যি ভুক্তভোগী এখানে? কারা কারা ভুক্তভোগী? বেশ, আপনার কাছ থেকে তাহলে নিশ্চয়ই উত্তর নেব। বলুন কী সমস্যা আপনার? সেদিনের টাকা আমি কাজ করেছি, এখনো অবধি পাইনি। সেই আমার কাছে আমার প্রশ্ন যে এখানে আমরা 100 দিনের কাজ করে 100 দিনের টাকা পাইনি, সেই টাকাটা আমরা কবে পাবো? প্রশ্নটা কাকে? তৃণমূল নাকি বিজেপিকে? সাধারণত সমর্থক নয়? না 100 দিনের কাজের টাকা নিয়ে সরাসরি আপনাকে ঘাত প্রত্যাঘাত হচ্ছে। বলুন কী উত্তর দেবেন? 100 দিনের কাজের টাকা যেটা 100 দিনের কাজের টাকায় এত পরিমাণ দুর্নীতি আর অনিয়ম আছে, যার জন্য রাজ্য সরকারের যে টাকাটা কেন্দ্র সরকার পাঠায় সেই টাকাটা আটকে রেখেছে। এবার কারণটা হচ্ছে যদি রাজ্য সরকারের এখানে নিষ্ঠা থাকে, যে রাজ্য সরকার একদম যে জায়গাটায় নিষ্কলঙ্ক থাকে, যে না আমরা কোনো টাকা এখানে আটকে দুর্নীতি করিনি বা আমরা স্বচ্ছতার সঙ্গে করেছি, তো রাজ্য সরকার মহামান্য হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক, গিয়ে সেখানে শ্বেতপত্র প্রকাশ করুক যে আমরা ফ্রেশ আছি, পরিষ্কার আছি, টাকা দিচ্ছে না। কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার সাহস পাচ্ছেন না? কেন হাইকোর্ট দেওয়ার সমস্যা আছে? শুনুন, সেটা রাজ্য সরকার যাবেন কি যাবেন না সেটা ওখানকার প্রতিনিধিরা ওনারা বলতে পারবেন, কিন্তু যেটা হচ্ছে হক, আপনি কাজ করেছেন, আপনাকে টাকা দিতে হবে। যে বন্ধু আমার বিজেপি বন্ধু বললেন যে এখানে ঠিকঠাক রিপোর্টগুলো দেওয়া হয়েছে না, আপনারা অন্য রাজ্যগুলো বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন, কেরল, উত্তরপ্রদেশ, গুজরাট, বিজেপি এই উত্তরপ্রদেশ গুজরাটে এত দুর্নীতি হয়েছে 100 দিনের, এবং সেখানে কি রিপোর্ট দিয়েছে না দিয়েছে তাদেরকে কিন্তু 100 দিনের পাওনা দেওয়া হয়েছে। শুধু এইখানে রাজনৈতিক অভিসন্ধ দেখার জন্য তৃণমূল কংগ্রেস সরকারকে বিপদে ফেলার জন্য এখানে আপনার 100 দিনের কাজ বন্ধ করা হয়েছে প্রায় দীর্ঘ 2 বছর ধরে। তা সত্ত্বেও এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করছেন। কিছু আগে আপনি দর্শক বন্ধুদের কাছে শুনলেন এখানে প্রায় 5 কোটি টাকা বাকি ছিল 100 দিন, নিজে রাজ্য সরকার সেখানে তহবিল থেকে জোগাড় করে প্রায় প্রত্যেক উপভোক্তার কাছে পৌঁছে দিয়েছে। সুতরাং দুর্নীতি বিজেপিরাই প্রশ্রয় দিচ্ছে, নাম হচ্ছে আমাদের। এবার আমার সরাসরি প্রশ্ন হচ্ছে 100 দিনের কাজের টাকা, সেটাকে বলা হচ্ছে এখন কর্মশ্রী আপনাদের খাতে 50 দিন হিসেবে। প্রশ্ন হচ্ছে লোকসভা নির্বাচনের আগে আপনারা টাকাটা কেন ঘোষণা করছেন? সেটাও একটা বড় প্রশ্ন করছেন আজকে। একইভাবে যেমন আপনারা প্রশ্ন করছেন রামমন্দিরকে দিয়ে সিএ কী বলবেন সেই বিষয়ে? না শুনুন, এইটা তো আপনার দীর্ঘদিনের কর্মসূচি। আমরা কেন্দ্র সরকারকে একটা সময় দিয়েছিলাম, কর্মশ্রী এতদিন পরে কেন? হ্যাঁ বলছি তো, আপনার ধরেন আমরা প্রাথমিক অবস্থায় যেগুলো বকেয়া টাকা ছিল সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন। তারপরে তো পরবর্তীতে মানুষ কী খাবে? সেটা বাধ্য হয়ে আপনার লোকসভার কারণে নয়, লোকসভা ভোটের কারণে নয়, কারণ আপনারা জানেন তৃণমূল সরকার সব সময় পাশে মানুষের সব সময় থেকেছে। শুধু এইটা না, 100 দিনের কাজ না, আপনার সামাজিক প্রকল্পগুলো দেখুন না। আমার 2 বন্ধু আছে, কংগ্রেসের আছেন, বিজেপির আছেন, ওনাদের বাড়িতেও লক্ষ্মী ভাণ্ডার যায়, ওনাদের জিজ্ঞাসা আজকে রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে বিজেপি এবং তৃণমূল এই দুজন যে সমস্ত কথা বলছেন সেটা মানুষকে ধাপ্পা দেওয়া ছাড়া অন্য কিছু নেই। কারণ আমরা গাজলের উন্নয়নের ব্যাপারে দেখলাম, গাজলের যত কিছু রাস্তাঘাট, বিদ্যুৎ এবং এই সমস্ত কথা বলেছেন মৌসুমের আমলে এটা হয়েছে, কংগ্রেসের আমলে হয়েছে। এখানে কিছু তো প্রতিশ্রুতি, যেমন এখানে ধরুন যে ফায়ার ব্রিগেড, এই সমস্ত কথা বলেছিল, আজও হয়নি। গাজলের যে কারা বলেছিল?
এরা বলেছিল, তৃণমূলও বলেছিল, বিজেপিও বলেছিল যে আমরা এটা করে দেবো। আজ পর্যন্ত গাজলের ড্রেনেজ ব্যবস্থা, কোনো ব্যবস্থা হয়নি, আর ফায়ার ব্রিগেডেরও কিছু দেখা যায় না। এই সমস্ত জিনিসগুলো ধাপ্পা দিয়ে মানুষকে অনুরোধ যে আগামী দিনে ভোট দিন আমরা করে দেবো। এই করে দেবো বলে আজকে দিনের পর দিন চলে যাচ্ছে। সাধারণ মানুষ তাদের পাওনা টাকা পাচ্ছে না। আমরা আরও লক্ষ্য করেছি এই যে 100 দিনের কাজের ব্যাপারে শ্রমিকদের টাকা সেখানে কার্ড মানি নিয়ে তাদেরকে টাকা দিচ্ছে, সেখানে তাদের নেতারা সেখানে তাদের অংশ বসিয়ে দিচ্ছে। তারা তারা পারস্পরিক সঠিকভাবে তারাও পাচ্ছে না। এই অবস্থায় আজকে উন্নয়ন হতে পারে না। আগামী দিনে উন্নয়ন করতে কংগ্রেস বাম জোটের মধ্যে যারা আসবে তাদেরকে উন্নয়ন একটা ধারাবাহিকতা অতীতেও ছিল, বর্তমানে আগামী দিনে থাকবে। এটাই আমরা একটা কামনা করি। আপনার আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মুস্তাক আলমকে আপনার পছন্দ হয়েছে? মুস্তাক আলমটা পছন্দ আপনার ব্যাপারটা আমার নয়, দলীয় এখানে যারা আমাদের হাইকমান্ড আছে তারা সেটা ভালো করে পছন্দ। কংগ্রেসের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে। না, অন্তর্দ্বন্দ্বের এখানে কিছু নেই। আমাদের হাইকোর্টের শেষ কথা বলবে, ফলে আমরা এখানে কারো কোনো মন্তব্য করতে পারবো না। আপনাদের সেখানে মন্তব্য করছিলেন, তাই তো? বেশ, আপনার প্রশ্নই আপনার কাছে যাবে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছিলাম, যিনি কংগ্রেসের বন্ধু বলছেন যে এখানে গাজলে কোনো উন্নয়ন হয়নি, ওনারা রাজনৈতিকভাবে এতটা অন্ধ হয়ে গেছেন, মানুষের কাছে এতটা দূরে গেছেন। আপনারা বিশ্বাস করুন যে আমরা কিছুদিন আগে, মোটামুটি ধরুন 1 মাসও হয়নি, প্রায় প্রত্যেকটা অঞ্চলে আপনার ধরে আমি বলতে পারি প্রায় 200 কোটি টাকার মধ্যে রাস্তাশ্রী প্রকল্পের মধ্যে আমরা উদ্বোধন করেছি। পঞ্চায়েত সুলতানা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয়েছে। পঞ্চায়েতের আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত যে পঞ্চায়েতগুলো আছে সেখানে, অপরপক্ষে দেখুন গাজল ওয়ারে আমাদের বোর্ড নাই, এখানে হচ্ছে বিজেপির বোর্ড আছে। দেখুন রাস্তাঘাট দেখুন, ড্রেন দেখুন, নোংরা হয়ে আছে, ঠিক আছে। সুতরাং সামাজিক প্রকল্পের সঙ্গে সঙ্গে যেগুলোর মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে মমতা ব্যানার্জির যে বিভিন্ন যে প্রকল্পগুলো নিশ্চয়ই বাস্তবায়িত হয়েছে। এবং তিনি একটা দাবি করলেন, যেটা ফায়ার ব্রিগেড ইতিপূর্বে প্রশাসনিক লেভেল থেকে সেই জায়গাটা দেখা হয়েছে। আর হচ্ছে একটা বাস সিস্টেম, সেটা হচ্ছে আমাদের রাজ্যসভার সাংসদ, যিনি আমাদের রাজ্যসভার সাংসদ আছে মালদার ছেলে সুখেন্দ্র শেখর রায়, তিনি নিজে অফিসার দিয়ে সেটা জায়গা হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে গাজলবাসী সেটা ফায়ার ব্রিগেড এবং বাস সিস্টেম। সাধারণ জনগণের কাছে আসবো এবং সেখান থেকে প্রশ্ন নিয়ে উত্তর কাছে আসবো। আমার প্রশ্ন, রাস্তার অবস্থা এখানে ভালো? রাস্তার অবস্থা ভালো? ভালো করে বলুন। অঞ্চলের মধ্যে শাহজাদপুর অঞ্চলের রাস্তা, ধরো অনেক অঞ্চল আছে, আমরা টোটো চালাই, কাজ হচ্ছে। আপনারা টোটো চালান? কাজ হচ্ছে না, বলছে আজকে হবে কালকে হবে, এক মিনিট উত্তরটা নিতে দিন। প্রতিনিধি রয়েছে, প্রতিনিধি ভালো দিতে পারে। উনি একজন টোটো চালক। আচ্ছা, কি বলছেন? উনি বলছেন যে রাস্তাঘাটের কাজ হয়নি। উনি হয়তো খবরটা হয়তো দিতে পারেনি ঠিকঠাক। রাস্তার কাজ শুরু হয়েছে। আমরা পরিষ্কার বলেছি জনগণকে যে আপনার বাড়ির রাস্তা, আপনার গ্রামের রাস্তা, আপনার মহল্লার রাস্তা আপনারা নিজেরা কাজ বুঝে নেবেন। ওইখানে কোন এজেন্সি কে কাজ করছে না করছে সেটা তো আমাদের না, একটা প্রক্রিয়ার মধ্যে হয়। সুতরাং মানে আপনাদের কাছে খবর আছে যে কাজ হয়েছে? না, কাজ হচ্ছে, কাজ চলছে। এটা সময় তো আপনাদের দিতে হবে। কাজ চলছে হচ্ছে অনেক কাজ। তুমি বলো না, আমার একটা প্রশ্ন হচ্ছে, মোদীবাবু বলছে আমার গ্যারেন্টি, আমি ভারতবর্ষের গ্যারেন্টি। কি গ্যারেন্টি গো? ও কি গ্যারেন্টি নিতে চাইছে? 460 টাকার গ্যাস এখন 1020 টাকায় কিনতে হচ্ছে। 700 টাকার এমপিকে আমরা এখন 2000 টাকায় কিনছি। 17 টাকার কেরোসিন আমরা 100 টাকায় কিনছি। 56 টাকার পেট্রোল আমরা 100 টাকায় কিনছি। 54 টাকার ডিজেল আমরা কিসে 106 টাকায় কিনছি। হ্যাঁ, সাধারণ প্রশ্ন। কোথায় গ্যারান্টিটা কোথায়? একটা কথা অভিভাবে আছে, লোকসভা নির্বাচনের আগে গ্যাসের দাম হঠাৎ করে কমে গেল। এটা প্রোপাগান্ডা নয়। না, কোনো প্রোপাগান্ডা নয়। প্রতি বছর গ্যাসের দাম একটা নির্দিষ্ট সময় বা কোনো সময় যখন আন্তর্জাতিক বাজারে যেটা কম হয় বেশি হয়, সেভাবে কম বেশি হয়। এটা লোকসভা নির্বাচনের আগে হয়। আর উনি 560 টাকায় কবে গ্যাস? দেশ বাঁচাও।
দেশ বাঁচাও। অদ্ভুতভাবে লোকসভা নির্বাচনের আগে গ্যাসের দাম কমলে যদি জনগণের কিছুটা স্বস্তি হয় হোক, কিন্তু সেই সঙ্গে রাজ্যে বিদ্যুতের দাম পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি, সেই বিদ্যুতের দামটা লোকসভা ভোটের আগে যদি দিদি একটু কমাতেন তাহলেও বোধহয় লোকজনের সুবিধা হবে। হাতাইটা কোন দিক থেকে আসছে? ওই যে ওখানে হাতাইটা কোথা থেকে আসছে? মমতার সাইকেলে চলে আসবে, তালি দিচ্ছে। সবাই এক, আমার কাছে সবাই এক, সবাই এক, সব পার্টি যে ক্ষমতায় আসবে সবাই এক। হ্যাঁ, সবাইকে দেখেছি। মানে কারোর প্রতি কোনো ভরসা হচ্ছে না? কেন্দ্রেরও ভরসা নেই, রাজ্যেতেও যা দেখছি তাতে ভরসা উঠে যাচ্ছে দিন দিন। তো ভোটটা দেবেন তো? ভোট দেবো, তাহলে কারোর প্রতি ভরসা হলে কাকে ভোট দেবেন? অপশন তো আছে, বুঝে নিন। জনগণের সাউন্ড অত্যন্ত দৃঢ় হয়, যেটা উনি একেবারে বললেন প্রকাশ্যে, হয়তো ওনার কোনো ভয় নেই। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, নিশ্চয়ই এখানে গণতন্ত্র রয়েছে, না হলে একটা সাধারণ মানুষ এতটা বোল্ডভাবে কথা বলতে পারতেন না, তাই তো? তাই তো গণতন্ত্র রয়েছে। দিদির রাজ্য, যে দিদির রাজ্য, তার জন্য ভরসা লোকের প্রতি এখানে আছে। দিদির রাজ্য। আমার বিজেপি বন্ধুর কাছে একটা প্রশ্ন, আমার দিদি বা আমার তৃণমূলী মমতা মুখ্যমন্ত্রী যেই প্রতিশ্রুতি দেয়, সে রূপশ্রী হোক, কন্যাশ্রী হোক বা লক্ষ্মী ভাণ্ডার হোক, বাস্তবে কিন্তু গ্রাউন্ড লেভেলে সেটা পাওয়া যায়। কিন্তু বিজেপির এমন একটা প্রকল্প বলুক যেটা সেন্ট্রাল মোদী সরকার বললো যে আমি বিশ্বকুমার যোজনা করলাম, কিন্তু ওরা কি কাগজে কলমে কি গ্রামের লোক পায়, বা আমাদের যে গাজরের লোক কি সেইটা কি স্কিম পাচ্ছে, সেন্ট্রাল একটা উদ্বোধন করলো, এমন একটা স্কিম দেখাক যে স্কিমটা আমাদের গাজরের লোক হাতে কলমে পেয়েছে। পুরোপুরি একই প্রশ্ন হচ্ছে, পুরোপুরি একই প্রশ্ন। আমি এবার কংগ্রেসের কাছে আসবো। এই যাবতীয় বিষয় উন্নয়ন বা লক্ষ্মী ভাণ্ডার হোক কিংবা বিশ্বকর্মা যোজনা, যা কিছু হোক না কেন, আপনাদের প্রোপাগান্ডাটা কি? আপনারা কীভাবে চাইবেন না, কী করবেন আপনারা? যে সমস্ত প্রকল্প আছে এটা সাধারণ জনসাধারণের মধ্যে কিছুটা করলেও সাধারণভাবে সার্বিক নয়, এটাকেও তাদের মধ্যে দলীয় কিছুটা মতবিরোধ আছে, এবং তাদের মধ্যে এই মতবিরোধ থাকার জন্য বিভিন্ন এলাকায় আমরা লক্ষ্য করে দেখেছি যারা এই সমস্ত প্রকল্পের আওতাভুক্ত হচ্ছে তারা কিন্তু পুরোপুরি সেই উপকারটা পাচ্ছে না, এটা একটু পক্ষান্তরে তাদের মধ্যে চলে যাচ্ছে, এটাই আমরা লক্ষ্য করেছি। তাই আগামী দিনে এটাকে স্বচ্ছভাবে করতে হলে এদেরকে আরও সচেতন হতে হবে। এবং একটা কথা পরিষ্কার করে বলি, গাজলের উন্নয়নের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে, আমরা বিগত দিনে দেখেছি এখানকার যে রাস্তাঘাট, যেটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, এটা অধিকাংশ প্রায় আমরা মৌসুম যখন এখানে এমপি ছিল তখন বেশিরভাগটাই প্রচেষ্টা হয়েছে। এখনও গ্রামের অনেক রাস্তা আছে, চলা যায় না, যে রাস্তার কথা বলছি আমরা চলা যায় না, রাস্তায় যাওয়া যায় না। আমি একটা উদাহরণ দিতে চাইছি যে আপনারা লক্ষ্য করুন, 19 মাইল থেকে গাজলের যেটা এখান থেকে আপনার ডাঙ্গাপাড়া পর্যন্ত, এই খাড়িপাড়া পর্যন্ত যে রাস্তাটা চলা অসুবিধা হয়ে গেছে, মানুষ চলতে পারছে না। অথচ আমাদের এটা শোনাচ্ছে না, আমার রাস্তা হয়ে গেছে, অনুভব করে নেবে সেখানে হবে, কিন্তু এই রাস্তা বারবার আমরা হয়ে গেছে, আবার চলবে না। এই হচ্ছে জিনিস। কংগ্রেস ভোটা হয়ে গেছে, আবার চলবে না। বললেন প্রতিটি নিশ্চয়ই আপনার কাছে কোনো উত্তর থাকবে না। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে ওনারা রাজনৈতিকভাবে অন্ধ, মানুষের সঙ্গে যোগাযোগ নেই, পাড়ার সঙ্গে যোগাযোগ নেই, গ্রামীণ সঙ্গে যোগাযোগ নেই। এতগুলো প্রকল্প চলছে, এতগুলো কাজ হচ্ছে, ওনার উপর চোখে পড়ছে না। খুব আশ্চর্য হয়ে যাচ্ছে। শুধু রাজনীতি করলে রাজনীতির জায়গায় করতে হবে, কিন্তু যেটা বাস্তব সেটা তো স্বীকার করতে হবে। আমি কিছুক্ষণ আগে বললাম প্রায় 200 কোটি টাকার এখানে কাজের উদ্বোধন হয়েছে এবং কিছু কিছু জায়গায় কাজ চলছে। যে রাস্তার কথা বলছেন তিনি ওই অঞ্চলেরই বাসিন্দা। যে হসপিটাল থেকে শাহজাদপুরে প্রায় 4 কোটি টাকার রাস্তার একটা শুভ শিলান্যাস হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। হয়তো লোকসভার পরে পরে মানুষ সেখান থেকে হাঁটতে শুরু করবে। যারা আজকে তারা বামের সঙ্গে রামের একটা জোট আছে, ঠিক বামের সঙ্গে কংগ্রেসের যে অনৈতিক জোট, শুনে বাম যেটা 34 বছর ধরে মানুষকে যেভাবে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত করেছিলেন, ঠিক একই কথা কংগ্রেসের মধ্যে। সুতরাং ওনারা রাজনৈতিকভাবে অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন ধারাবাহিকভাবে চলছে, সেই উন্নয়ন ওনাদের চলবে। বিজেপি ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। বিজেপি 5 বছর বাদে বসন্তে কোকিল হয়ে খগেন মুর্মু গাজলে প্রবেশ করেছে। বিজেপি অন্ধ হয়ে গেছে যে বিজেপি আজকে মানুষকে কতটা
কতটা দুর্দশা অবস্থায় বিজেপি ঠেলে দিয়েছে। এই নরেন্দ্র মোদী সরকার মানুষের মানে এই গব্বর সিং ট্যাক্স, যে মানুষকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন ধরনের এই খাদ্য ট্যাক্স, এই আটাতে ট্যাক্স, এই ভারতীয় জঞ্জাল পার্টি আমাদের ভারতবর্ষের প্রতিটা জনগণকে বিভিন্ন রকমের ট্যাক্সের দ্বারাতে জরাজীর্ণ করে দিয়েছে। তার থেকে মুক্তি দিতে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দেখুন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রকল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি প্রকল্প দিয়ে চলেছেন। তার ফলে প্রতিটা মানুষ, এমনকি সারা পশ্চিমবাংলায় এমন কোনো মানুষ বলতে পারবে না যে মমতা ব্যানার্জি দেওয়া কোনো ধরনের কোনো প্রকল্প, কোনো সুযোগ সুবিধা পায়নি। তার কারণ এই মোদী সরকার আজকে জন্ম থেকে মৃত্যু যত রকম প্রকল্প দেখুন, আপনি বাড়িতে আটাতে, তেলে, গমে সব কিছুতে ট্যাক্স চাপিয়েছে। এমনকি মানুষ যে মৃত্যু দিন যারা যে কফিন দাহটা যে দিতে যে কফনটা দেওয়া হয় তাতেও মোদী সরকার ট্যাক্স বসিয়েছে। এর কোনো রকম নৈতিক অধিকার নেই পশ্চিমবাংলার জনগণের কাছে, ভারতবর্ষের জনগণের কাছে ভোট চাওয়া এই ধাপ্পাবাজ সরকারের। এখন এই সামান্য কফিনটা যে আপনি কিনতে যাবেন শেষ দিনের জন্য, তাতেও মোদী সরকার ট্যাক্স বসিয়েছে। তাতে থেকে মানুষকে সুবিধা দেওয়ার জন্য এই মমতা ব্যানার্জি সমব্যথী প্রকল্প চালু করেছে, যে মানুষকে সেই ট্যাক্স থেকে মুক্তি দেওয়ার জন্য মমতা ব্যানার্জি 2000 টাকা মৃত্যুর দিনে দেয় এতে। এবং মমতা ব্যানার্জির প্রকল্পে কোনো রকম কে হিন্দু, কে মুসলিম, কে সিপিএম, কে বিজেপি কোনো রকম কোনো মানে বিচার না করে প্রত্যেককে সমানভাবে দেখে। অতএব বিভিন্নভাবে মমতা ব্যানার্জির দ্বারা প্রতিটা ভারতবর্ষ এবং প্রতিটা পশ্চিমবঙ্গের জনগণ উপকৃত হচ্ছে। এই ভোটেও বিপুল ভোটে এখানে তৃণমূল জিতবে এবং আমাদের প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রায় 50,000-এর অধিক ভোটে এখান থেকে ভোটে জয়যুক্ত হবে। এতে বিজেপি এখানে কোনো রকম খাওয়া নেই। আগামীতে দেখবেন শুধুমাত্র জয়ের অপেক্ষা প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমি আপনার থেকে উত্তর নেব। এত কনফিডেন্স পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এখানে কনফিডেন্স, কি বলবেন সেই বিষয়ে? কনফিডেন্সের কিছু নেই, মূল বিষয়টা হচ্ছে উনি জানেন না, উনি অঙ্কটা বোঝেন না হয়তো। যেটা উনি ট্যাক্সের কথা বলছেন এবং রাহুল গান্ধীর কথা উদ্ধৃত করে গব্বর সিং ট্যাক্স, সেই ট্যাক্সটা অর্ধেক রাজ্য নেয়, অর্ধেক কেন্দ্র নেই। যদি মমতা ব্যানার্জি বা উনি যদি মনে করেন যে দিদি এত ভালো, তাহলে রাজ্যের যে পার্সেন্টেজটা হবে, আপনি একটা জিএসটি কিনতে যাবেন, যদি 18 থাকে 9 রাজ্য 9 কেন্দ্র, তাহলে দিদিরটা দিদি না নিবে, তাহলে ছেড়ে দিবে, তাহলে হয়ে গেল। তাহলে যখন জিএসটিটা পাস হয় তখন দিদি কেন সমর্থন করেছিলেন? দিদি তো সেটা সমর্থন করেছিলেন, অন্যান্য রাজ্যগুলি সেটা সমর্থন করেছে, যার জন্য হয়েছে। উনি আজকে মনে পড়ছে জিএসটি। দ্বিতীয় কথা, উনি বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় প্রত্যেকটা প্রকল্প চলছে, চাকরি চলবে না। আপনার বাড়ির কেউ চাকরি পাবে না, সেই চাকরি যারা পয়সা দিবে তারা পাবে। আমার বাড়ির কেউ চাকরি পাবে না। আপনি লক্ষ্মীর ভাণ্ডার নিন, বাড়িতে লক্ষ্মী আসবেন, আপনার ছেলের বিয়ে হবে না, চাকরি নেই। কি বলবেন? না, মোদী সরকার কি বলেছিলেন আসার পর? যে তিনি বেকার যুবকদের, ভারতবর্ষে 2 কোটি বেকার যুবকদের চাকরি দিয়েছেন। আপনারা নিজেরাই দেখুন না কোন সেক্টরে চাকরি হয়েছে। অপরপক্ষে মমতা ব্যানার্জির সরকারের প্রায় আপনার ধারাবাহিকভাবে বিভিন্ন সেক্টরগুলোতে চাকরি হচ্ছে। মানুষের যে মৌলিক চাহিদাগুলো, স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত সেক্টরে চাকরি হচ্ছে। এবার দুর্নীতি বিষয়টা হচ্ছে, দুর্নীতি আমরা তৃণমূল কংগ্রেস কখনো আপোষ করি না। আপনারা দেখেছেন যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন বিভিন্ন নেতা মন্ত্রীদের, তাদের কিন্তু পুলিশের মতো কাজ করেছে, প্রশাসনের মতো কাজ করেছে, আইনের মধ্যে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনারা বলছেন যে আপনারা সত্যি বেকারত্বের কথা আপনারাও ভাবছেন, তাহলে ধর্মতলায় যে ছবিগুলো দেখা যায় সেই ছবিগুলো কিসের? এবার শুনুন, এটার দায়ী হচ্ছে যারা হচ্ছে এখন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি ছিলেন বিচারপতি, তিনি অবসর প্রাপ্ত হয়েছেন এবং বিজেপির প্রার্থী হয়েছেন। বুঝতে পারছেন তো? তিনি কার হয়ে কথা বলছিলেন? তিনি বিজেপির হয়ে কথা বলছিলেন। যারা ওইখানে ছিল, ঠিকই আছে, বেকার যুবকরা নিশ্চয়ই চাকরির প্রয়োজন আছে, কাজের প্রয়োজন আছে, এবং তারাই যারা বিজেপি মনোভাবাপন্ন যে সমস্ত ব্যক্তি ছিলেন, তারাই এই সমস্ত কোর্টের যে প্রতিবন্ধকতা তারাই সৃষ্টি করেছিলেন। গভর্নমেন্ট কিন্তু বারবার, তৃণমূল কংগ্রেস সরকারের গভর্নমেন্ট কিন্তু বারবার বেকার যুবকের পাশেই ছিল। তারাই বিভিন্নভাবে আপনার কোর্টে বাধাপ্রাপ্ত হয়ে এই প্রক্রিয়াগুলো বিলম্বিত হচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে যেটা বলা হচ্ছিল, আপনারাও বারবার করে প্রচারে বেকারত্বের বিষয়গুলো বারবার করে তোলেন। আপনারও কি মনে হয় যে সত্যি দেশে বেকারত্বের সংখ্যা বাড়ছে? আর রাজ্যের ক্ষেত্রে সেই সুমারি কি হতে পারে, কি মনে করেন? হ্যাঁ, দেশের বেকারের সংখ্যা তো অবশ্যই বাড়ছে, এটা কোনো সন্দেহই নেই। এবং এদের প্রতি যে সমস্ত আচরণ করা হয়েছে, এদেরকে বারবার ভাওতা দেওয়া হয়েছে। কোর্টের রায়কে বারবার কেসগুলোকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে যেন এটা ডিলে করে। এইভাবে করে আজকে বেকাররা চাকরি পেয়েও তারা চাকরি হারাচ্ছে। এই যে কতগুলো ঘটনা, প্রাইমারি থেকে শুরু করে আপার প্রাইমারি বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য করি। এই ক্ষেত্রে তো বারবার করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম বারবার করে ওঠে। হ্যাঁ, বিকাশ চন্দ্র ভট্টাচার্য যিনি বলছেন, উনি একটা লয়ার, তিনি
এইভাবে রাজনৈতিকভাবে সেটা বলছেন না, তিনি আইনের ক্ষেত্রে একটা লড়াই করছেন এবং সেই আইনের ক্ষেত্রে যেটা কোর্ট যা দিচ্ছে কোর্টেই কিন্তু শেষ বিচারটা করছে, কারণ কোর্টের উপরে আর কোনো রায় হয় না বলে। আপনিও তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর আস্থা হারিয়েছেন? অবশ্যই এর আগে আস্থা ছিল না, আমার এর আগেও আস্থা ছিল না। আগেও আস্থা ছিল না, তার মানে আপনার কি মনে হয় বায়াসটি ছিলেন তিনি? কারণ একটা কথা হচ্ছে উনি বিচারক হয়ে তিনি পক্ষান্তরে আইনের ফাঁকে এই কাজটা করেছেন, যেন ধরা পড়েনি, কিন্তু এখন তিনি ধরা পড়ে গেছেন যে উনি। এটা তো কোনো প্রমাণ নেই, কিন্তু সাধারণ মানুষের তো একটা উপলব্ধি আছে, বুঝবার ক্ষমতা আছে, সব কিছু তো প্রমাণ সাপেক্ষ হয় না মানুষ। বেশ, আমি উত্তর নেব বলুন। ইনারা সব বাস্তব বলতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনভিজ্ঞ আছেন। কোনো আইন বা বিচার প্রক্রিয়া সেটা কারো মন মর্জির উপর নির্ভর করে না, থানা পুলিশ অবধি মন মর্জি নির্ভর করে। যখন আপনি যখন আদালতে যাবেন, মহামান্য উচ্চ আদালত বা মহামান্য সুপ্রিম কোর্টে যাবেন, তখন পুরো বিষয়টার উপর নির্ভর করে হচ্ছে তার যে সমস্ত কিছু যে দলিল আছে, তার যে বিষয়গুলি আছে, তার তথ্য যা আছে, তার প্রমাণ যা আছে, তার উপর বিচার কার্য নির্ণয় হয়। এটা পুলিশ সুপার নয় যে কেউ একজন পুলিশ সুপার আগে ছিলেন, এখন তৃণমূলে চলে এসছেন, আমি ইচ্ছা খুশি কাউকে জেলে পুরিয়ে দিতে। আপনি জেলে একদিন আপনি কাস্টোডিতে নিতে পারেন, কিন্তু আপনাকে যখন বন্দি প্রত্যক্ষীকরণ করতে হবে 24 ঘন্টার মধ্যে, তখন কিন্তু গিয়ে আপনাকে চার্জশিট দিতে হবে, সেখানে গিয়ে আপনাকে তার যে সমস্ত দলিল বিষয়গুলো আছে সেগুলো দিতে হবে, তার তথ্য দিতে হবে, তার প্রমাণ দিতে হবে, তারপরেই কোনো একটা বিচার কার্য নির্বাচন হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি যে ধর্মতলায় যারা বসে আছে তাদের বিষয়ে বলছেন, ধর্মতলায় যারা বসে আছে সেই বিষয়টা, সেই আইনি জটিলতাটা, সেটা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নয়, সেটা অন্য এজলাসে। এটা উনিও বারবার বলেছেন, ওই আইনটা আমার ওখানে হচ্ছে না, ওই বিচারটা। সুতরাং ইনারা কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জড়াচ্ছেন, হয়তো তার জন্যই, কারণ যখন এখানকার যিনি এখন দাঁড়িয়েছেন প্রসূন ব্যানার্জি, তিনি যখন পুলিশ সুপার ছিলেন তখন বিভিন্ন রকমভাবে এইরকমভাবে রাজনৈতিক বায়াস ছিলেন। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বায়াস করতে হয়, যে কোনো বিচারপতি সে যে দলেই যোগ দিক সেটা বায়াসড হওয়া যায় না, কারণ ওইখানে তথ্য প্রমাণের উপর নির্ভর করতে হয়, ইচ্ছার উপর নয়। ইচ্ছার উপর থানা পুলিশে নির্ভর হয়, কোর্টে নয়। বেশ, একেবারে অন্তিম লগ্নের দিকে চলে এসেছি। এবার আপনাদের 3 জনকেই 1 মিনিট করে সময় দেবো। যদি সত্যি আপনারা সুযোগ পান তাহলে এই এলাকার জন্য কি উন্নয়ন করবেন আপনারা সেটা জানার চেষ্টা করব 1 মিনিটে। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, এলাকার প্রচুর উন্নয়ন আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো বিধায়ক বা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, তাদের পক্ষে কোনো রকম একটা এলাকার উন্নয়ন করা সম্ভব নয়। কারণ একটা বিধায়ক তিনি যে দলেরই থাকুক, আর একজন সাংসদ তিনি যে দলেরই থাকুক, তিনি কেবলমাত্র তার যে এমপি ফান্ড এবং একটা এমএলএ ফান্ড, তার উপর নির্ভর করে একটা জায়গার উন্নয়ন করা যায় না। এখানে 250টার উপরে বুথ আছে এবং 1200-র উপরে গ্রাম আছে। প্রত্যেকটা গ্রামে যদি আপনি সেই উন্নয়নের টাকা পৌঁছাতে চান, আপনার পৌঁছাবে না। উন্নয়নটা অন্যভাবে হয়। উন্নয়নটার জন্য 3টা স্তর রয়েছে আমাদের এখানে, একটা গ্রাম পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি, একটা জেলা পরিষদ, তার মাধ্যমে হতে পারে। আর রাজ্য সরকার যারা এখানে ক্ষমতায় রয়েছেন সেখান থেকে কোনো ফান্ড এলে হতে পারে। এবং কেন্দ্র সরকারের যে সমস্ত জায়গাগুলো এখানে আছে, যদি রেলওয়ে থাকে, যদি আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের অন্য কোনো জায়গা থাকে, তাহলে সেইখানে উন্নয়ন করতে হবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে কোনো জনপ্রতিনিধি যারা আইনসভায় যান, সে রাজ্য আইনসভায় যাক আর কেন্দ্রীয় আইনসভায় যাক, এটা সবাইকে জেনে নেওয়া উচিত। তাদের পক্ষে কোনো যদি এরকম কোনো প্রার্থী বলে দেয় যে আমি সব উন্নয়ন করে দিব, সে মিথ্যা কথা বলা হবে। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি, কারণ একজন জনপ্রতিনিধির পক্ষে একটা এলাকার উন্নয়ন করা কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, এলাকার উন্নয়ন নিয়ে তিনি দাবি দাবা রাখতে পারেন, কিন্তু তার এমপি ল্যাড বা এমএলএ ল্যাড সেই টাকা দিয়ে একটা এত বড় এলাকার কখনো উন্নয়ন হয় না। আপনার 1 মিনিট সময় শেষ। এবার আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। যদি আপনাদেরকে সুযোগ দেওয়া হয়, আপনারা এই এলাকার জন্য কি উন্নয়ন করবেন? নিশ্চয়ই জনগণ আমাদেরকে আশীর্বাদ করবেন এবং আগামী লোকসভা নির্বাচনে শুধু গাজল বিধানসভা না, উত্তর মালদা থেকে আমাদের প্রার্থী মাননীয় প্রসূন ব্যানার্জি বিপুল ভোটে জয়যুক্ত হবেন। আপনারা ইতিপূর্বে অবগত হয়ে গেছেন যে মমতা ব্যানার্জির যে সামাজিক উন্নয়ন প্রকল্পের সঙ্গে সঙ্গে মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যে কাজগুলো তিনি করেছেন, আগামী দিনে নিশ্চয়ই জনগণের আশীর্বাদে এখান থেকে যদি আমাদের সাংসদ হয়, আপনারা দেখেছেন এখানে সাংসদ ছিলেন বিজেপির, এখানে এমএলএ বিধায়ক আছেন, আপনারা একটা দেখান না ওনারা কাজ করেছেন, একটা নজির। কিছু তো ওরা এমএলএ বা এমপি কোটা পায়, এমন তো না যে কিচ্ছু পায় না, কিছু তো পান। কিন্তু অপরপক্ষে দেখেন এখানে আমাদের এমএলএ এমপি নাই, তথাপিও হচ্ছে গ্রামের মানুষের যে কাজকর্মগুলো হয়েছে এবং সেই প্রক্রিয়াগুলো যাতে ত্বরান্বিত হয় এবং আগামী দিনে যাতে এই বাস্তবটাকে মেনে নিয়ে আগামী দিনে মানুষ আরও যাতে বেশি বেশি করে পরিষেবা পেতে পারে, আমি সবার কাছে নিবেদন করব যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং আগামী যে উন্নয়ন সেটাকে ত্বরান্বিত করতে আপনারা সাহায্য করুন। আপনার 1 মিনিট সময় শেষ। এবার আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, এখানে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, এখানে মেনলি রাস্তাঘাটের যেটা অবস্থা আছে এখনও গ্রাম বাংলায়,
এখনও সেটা পূরণ হয়নি। রাস্তাঘাট হলে মানুষের জীবন জীবিকার রাস্তা খুলে যায়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সুযোগ সুবিধা পায়। আমরা সেই দিকটাই প্রাধান্য দেব সব থেকে বেশি করে। এছাড়াও এখানে যে সেচ প্রকল্প, যেটা সেচ প্রকল্পের জন্য কৃষকদের যে সুবিধা পাবে, সেই সুবিধার জন্য আমাদের সেই লক্ষ্যটা আছে। আগামী দিনে সেই সুবিধা দিলে কৃষকরা উপকৃত হবে, সাধারণ মানুষও উপকৃত হবে এবং ব্যবসা বাণিজ্যেরও সুবিধা হবে। এখানে শাকসবজি উৎপাদনের জন্য যে সমস্ত প্রকল্প দরকার আমরা সেদিকেই দেব, সাধারণ মানুষ সেটা জীবন জীবিকা অর্জন করার সুযোগ সুবিধা পাবে বলে আমি মনে করি। বেশ, একেবারে অন্তিম লাইনে চলে এসেছি। আপনাদের তিনজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় 24শে মহারণ কার্যকরী সিংহাসন এই শোতে আসবার জন্য, এবং এখানে আসা সমস্ত জনগণ এবং সমর্থকদের অশেষ ধন্যবাদ এই শোতে আসবার জন্য। যে কথা বলে আজকের এই শো শেষ করব, সব শেষে শেষ কথাটা বলবে কিন্তু জনতা জনার্দন। সেখানে সত্যি উন্নয়নের হয়েছে নাকি উন্নয়ন হয়নি, সত্যিই রাম মন্দির প্রসঙ্গ নাকি রাম মন্দির প্রোপাগান্ডা, এই সব কিছুর উত্তর দেবে লোকসভা নির্বাচন। আর লোকসভা ভোট একেবারে আসন্ন, নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় এরকমই টান টান শো দেখার জন্য। কিন্তু আপাতত নিচ্ছি বিদায়, নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় 24শে মহারণ কার দখলে সিংহাসন।